বৃষ্টির মধ্যে আজকে হাঁস না ধরলে হয় না মা। সেই কখন থেকে হাঁসের পিছনে ছুটেই চলেছি, কোনোভাবেই তো হাঁস ধরতে পারছি না। হাঁস ধরে তো জবাই করতে হবে, না হলে হাঁসের পকোড়া কিভাবে বানাবো আমি? এই ঝড় বৃষ্টির মধ্যে আপনাকে হাঁসের পকোড়া বানাতে হবে? আজকে না বানালে হয় না? প্রতিদিন তো আপনি হাঁসের পকোড়া বানান, একদিন না বানালে কি এমন হবে বলেন? সুকান্ত যা আয় রোজগার করে তাতে তার সংসার চলে না গো মা। সেই জন্যই তো বাড়তি কিছু আয় রোজগারের জন্য আমি এই ব্যবস্থাটা করেছি। আর এই বৃষ্টির সময় তো বেশি করে আমার খদ্দের আসে, বৃষ্টির সময় তো হাঁসের পাকোড়া খেতে মজা। আজকে তো কোনোভাবেই হাঁসগুলো ধরতে পারছি না, এমনিতেই বৃষ্টি পড়েই চলেছে। এত ভিজে হাঁস ধরতে গেলে তারপর দেখা যাবে দুজনে অসুস্থ হয়ে পড়ে আছি। যেটুকু লাভ করতেন তার চেয়ে দ্বিগুণ বেশি লোকসান হয়ে যাবে ডাক্তারের কাছে গেলে। তা তুমি ঠিকই বলেছ বৌমা, তাহলে আর বৃষ্টিতে ভিজে হাঁস ধরবো না, চলো ঘরে ফিরে যাই। চলেন চলেন মা, তাড়াতাড়ি ঘরে ফিরে চলি। এই বৃষ্টির মধ্যে তোমরা ভিজে পুড়ে দুজনে কোত্থেকে আসলে? এত বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিলে তোমরা? হ্যাঁ, আর বলো না, আমরা হাঁস ধরতে গিয়েছিলাম, কোনোভাবেই হাঁস ধরতে পারলাম না, দুজনেই ভিজে ফিরলাম। সে কি সুকান্ত, তা তুই আজকে কাজ থেকে চলে এলি যে, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, আমার তেমন কোনো সমস্যা হয়নি। এত বৃষ্টির মধ্যে কাজ হবে না সেই জন্যই বাড়িতে চলে আসলাম। সে কি বলছিস, তোরও কাজ বন্ধ হয়ে গেল? এদিকে আমরাও হাঁস ধরতে পারলাম না। আজকে তো আয় রোজগার একদম শূন্য। সামনের দিনটা তো তাহলে আমাদের ভালো যাবে না রে বাপ। কি করব বলো মা, মহাজনের কাজ করি, ঝড় বৃষ্টির মধ্যে কাজ করা কি যায়? তার তো কোনো দোষ নেই। আমাদের শরীরের কথা ভেবে তিনি কাজ থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। তিনি বললেন, একদিন বৃষ্টিতে ভিজে কাজ করলে দেখবি 5 দিন কাজ করতে পারছিস না, তখন তোর লোকসান হবে। তা তোর মহাজন একদম ঠিক কথাই বলেছে। রাধিকাও তো সেই একই কথা বলেছে আমায়। সেজন্যই বৃষ্টিতে আর ভিজে পড়ে চেষ্টা না করে চলে এলাম। তুমি এত চিন্তা করো না মা, ওপরওয়ালা যেহেতু আছেন আমাদের জন্য, নিশ্চয় তিনি একটা ব্যবস্থা করবেন। কি যে ব্যবস্থা হবে সেটাই তো ভেবে পাচ্ছি না। উপরওয়ালা ব্যবস্থা করলে তো ভালোই হয়। তোমরা দুজনে ভিজে গেছো, তাড়াতাড়ি জামা কাপড় পাল্টাও, আর এসো এসো, ঘরে এসো। ইরে কাবেরী, এত ঝড় বৃষ্টির মধ্যেও তুই আমাদের বাড়িতে চলে এলি যে? আগে ভাগেই বলে রাখি, আমরা কিন্তু আজ কোনো মাংসের পকোড়া করতে পারিনি। তুই যে এত কষ্ট করে এসেছিস, তোকে কিন্তু কোনো পকোড়া খাওয়াতে পারবো না রে। দুটো কাজেই তোমার এখানে এসেছিলাম, তার মধ্যে একটা হলো হাঁসের মাংসের পকোড়া খাওয়া। তা আজকে বৃষ্টির মধ্যে কেন বানালে না গো? বৃষ্টিতেই তো পকোড়া খেতে বেশি মজা হয় বুড়িমা। আমি আর আমার বৌমা ভালোই চেষ্টা করেছি, বৃষ্টির মধ্যে তো কোনোভাবেই হাঁস ধরতে পারলাম না। তা কাবেরী বৌদি, তুমি বললে দুটো কাজের জন্য এসেছো, একটি তো বললে, অন্যটা কি সেটা তো বললে না। হ্যাঁ, আরেকটা কথা আছে। বাজারে এখন সেখানে ভালোভাবেই এ কথাটা শুনেছি। ভোলানাথ আর রমেশ মিলে তোমাদের বিরুদ্ধে অনেক কথা রটাচ্ছে পুরো গ্রামে। এতে দেখা যাবে তোমাদের হাঁসের মাংসের পকোড়ার কদর কমে গেছে। কি বলছিস কাবেরী? ভোলানাথ আর রমেশ মিলে আবার কি কথা রটাচ্ছে? আমরা আবার এমন কি করলাম যার জন্য আমাদের হাঁসের মাংসের পকোড়ার খদ্দের কমে যাবে? ওরা পুরো গ্রামে বলে বেড়াচ্ছে তুমি নাকি জাদু টোনা দিয়ে হাঁসের মাংসের পকোড়া বানাও। এগুলো নাকি একটাও তোমার আসল হাঁস নয়, সবগুলোর নাকি কোনো সমস্যা আছে। তোমার হাঁসগুলো নাকি কোনোদিন ডিমও পারে না। শুধু শুধু ওরা এমন ফাও কথা কেন বলছে সেটাই তো বুঝতে পারলাম না। সব হাঁস তো আমাদের খোয়ারের হাঁস, আমরা নিজে এগুলো যত্ন করি, পালন করি, জবাই করে বিক্রি করি। আমি তোমাদের প্রতিবেশী, এটা আমি জানি। ওরা যেভাবে গ্রামবাসীকে ভুল বোঝাচ্ছে তাতে তোমাদের গ্রামবাসী ভুল বুঝবে। তারা তো এইসব জানে না। আমার কাজ আছে, তোমাদের এটুকু বলে যাই, তোমরা একটু সতর্ক থেকো। তো কেমন দিলাম রমেশ দা এই গ্রামবাসীর কানে বিষ ঢেলে? বুড়িদের তো এখন কেউ দেখতেও পারে না, সবাই ওদের কথা শুনলেই এখন নাক চেটকায়। হ্যাঁ, তুমি যে খেল দেখিয়েছো না ভোলাদা, এ খেল দেখানো কারোর পক্ষে সম্ভব না। আর স্বয়ং সাপুরেও এমন খেল দেখাতে পারবে না, বিন বাজানো ছাড়া। তুমি ভালোই খেলা দেখালে।
সাপুরে খেলা দেখায় বিন দিয়ে, আমি খেলা দেখাই আমার মাথা দিয়ে। আমার মাথার খেলা সাপুরের সাপের থেকেও ভয়ঙ্কর। আগে বুঝতাম তুমি হয়তো চাপা মারছো, কিন্তু এবার তুমি যা দেখালে গুরু, তা দেখে আমি তোমার ভক্ত হয়ে গেছি বর্ণাদা। আরে এখন তোমার সাথে আমি যা ইচ্ছা সেই কাজ করতে পারবো, তোমাকে পুরোপুরি ভরসা করে ফেলেছি। আরে তোমার দ্বারা যে সবকিছুই সম্ভব তা আমি বুঝে গেছি। যাক, এতদিনে তাহলে তোর আক্কেল হলো। হ্যাঁ দাদা, হয়েছে। তোমার সাথে যে কোনো কাজ করতে এখন আমার আর কোনো সমস্যা নেই। তাহলে এখন কি কাজ করতে হবে সেটা তো ভালোভাবেই বুঝতে পারছিস নাকি? হ্যাঁ ভোলানাথদা, আমি সবটাই ভালোভাবে বুঝতে পারছি। তুমি তো বুড়ির নামে সবার কাছে বিষ ঢেলেছ, নিশ্চয়ই আজকে রাতে আমাদের বুড়িদের ক্ষতি করতে হবে, তাই না? হ্যাঁ, এই তো আস্তে আস্তে করে তোর বুদ্ধি খুলতে শুরু করেছে। রাতে ঠিক সময় চলে আসিস, বুঝলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ঠিক সময় চলে আসবো। তোমার কথা মতো বুড়িদের ক্ষতি করতে তো চলে আসলাম, কিন্তু এখানে এসে আসলে ক্ষতিটা করব কি সেটাই তো জানা হয়নি। বুড়িদের কি ক্ষতি করব বলো না ভোলানাথ দা। মাঝে মধ্যে তুই যুক্তিযুক্ত কথা বলিস, মাঝে মধ্যে এত বোকার মতো কথা বলিস, আমার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে যায়। আমার মাথা তো তোমার বুদ্ধি নেই ভোলানাথ দা, এই জন্যই হয়তো বলে ফেলি, তুমি একটু আমাকে বুঝিয়ে দিও। আরে বুড়ির হাঁস নিয়েই তো সবার কানে বিষ দিয়েছি আমি। হ্যাঁ, বুড়ি হাঁসের পকোড়া বিক্রি করে ভালোই টাকা রোজগার করে। আমরা তো আর পকোড়া বানাতেও জানি না, বিক্রি করে টাকা রোজগার করতেও পারবো না। এজন্য আমরা বুড়ির হাঁসগুলোই নিয়ে যাব। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা বাড়িতে পালন করব, হাঁসের খামার করব। এই বুড়ি যদি সবার কাছে বলে দেয়? বললে কিছুই হবে না, আমাদের সবার কানে তো বিষ দেওয়াই আছে। বুড়ির পক্ষ কেউ নেবে না, সবাই আমাদের পক্ষেই থাকবে। সবাই তো বিশ্বাস করে নিয়েছে বুড়ি জাদু টোনা করে পকোড়া বানায়, সেই জন্যই এত মজা। হাঁস চুরি করব কিভাবে? আরে হাঁস তো রাতে মানুষ দেখলেই অনেক জোরে জোরে ডাকে। হাঁসের ডাকে বুড়িরা সবাই যদি ঘুম থেকে উঠে যায়, আমাদের ধরে ফেলা তখন কি হবে? আশা করছি বুড়িরা টের পাবে না, যদিও পেয়ে যায় আমাদের কিছুই করতে পারবে না। তাহলে গ্রামবাসীদের এমন উস্কে দেব, বুড়িরা এ গ্রামে আর থাকতেই পারবে না। আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই যা গিয়ে হাঁসগুলো ধরে নিয়ে আয়, যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, তুমি পাহারা দাও। মা, কোথায় আপনি? একবার এদিকটায় আসেন তো, দেখে যান তো। কি হয়েছে বৌমা? আমি তো এই পাশটায় কাজ করছিলাম, তুমি হাঁস না ছেড়ে আমাকে এমন ডাকাডাকি করছো কেন? হাঁস ছাড়তে এসেই তো আপনাকে ডাকলাম। আপনি কি সকালবেলা উঠে আমার আগে হাঁসগুলো ছেড়ে দিয়েছেন, নাকি আজকে পকোড়া বানাবেন না? হাঁসগুলো ছেড়ে দিলেন কেন? কি বলছো কি তুমি বৌমা? কই, আমি তো সকালবেলা এদিকটায় আসিনি, হাঁসও ছাড়িনি। কি বলছেন মা আপনি? হাঁসের খোয়ারে একটাও হাঁস নেই, তাহলে হাঁসগুলো কোথায় গেল? কি বলছো তুমি? হাঁসের খোয়ারে হাঁস নেই মানে যাবে কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। মাত্র এখানে এসে দেখি হাঁসের খোয়ারের দরজা আগে থেকেই খোলা, সেজন্যই আপনাকে ডাকলাম যে আপনি হাঁস ছেড়েছেন কিনা। আপনি তো বললেন আপনি ছাড়েননি, তাহলে কি হলো আমাদের হাঁসগুলোর? আমি যা ভাবছি সেরকম কিছু হলো না তো আবার? তুমি কি ভাবছো বৌমা? কাবেরী বৌদি ওদিন এসে এরকম কিছুই তো বলে গেল। তুমি তো ঠিকই বলেছ, চলো এখন ভোলানাথ আর রমেশের বাড়িতে যাই। এখন কিছুই করা যাবে না, দেখেন না গ্রামের মানুষ ওদের কথায় বিশ্বাস করছে। এখন আর পকোড়া খেতে আসে না। যা করার বুদ্ধি করে কাজ করতে হবে। আপনার ছেলে কাজ থেকে আসুক, তার সাথে পরামর্শ করে যা করার করা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সুকান্ত আসুক। একই মা, তুমি এখানে এভাবে বসে আছো আর আমি সারা দুনিয়া তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। এখানে এভাবে বসে থাকলে তো কোনো লাভ হবে না। রাধিকার কাছে আমি সবটাই জানতে পেরেছি। আমি এখন কি করবো রে বাবা, কিছুই তো বুঝতে পারছি না। এমনিতেই আমাদের সংসার কোনো রকম টেনে টুনে চলে যাচ্ছে, তার ওপর যদি এত বড় একটা অঘটন ঘটে যায়, তাহলে এখন আমরা কি করব বল? আমি আছি তো মা, তোমার ছেলে তো এখনো মরে যায়নি। তোমার ছেলে জীবিত থাকতে তুমি এত কেন চিন্তা করছো? আমার উপর কি তোমার মোটেও বিশ্বাস নেই? আমি কি এতটাই অযোগ্য আমাদের তিনজনের সংসারের হালটা ধরতে পারবো না? তোর ওপর আমার যথেষ্ট ভরসা আছে রে বাপ। তুই তো সারা দিন রাত অনেক পরিশ্রম করিস,
সেজন্যই তো আমি একটু বাড়তি ইনকাম করে ভালো করে সংসারটা পরিচালনা করতে চেয়েছিলাম। আমি নিশ্চিত ওই ভোলানাথ আর রমেশ এ কাজ করেছে। এখন কি করব বলতো? ওদের বাড়িতে যাব নাকি গিয়ে দেখি ওরা কি বলে? না মা, ওদের বাড়িতে যাওয়া যাবে না। ওরা তো তেমন একটা ভালো মানুষ নয়, ঝামেলা বাঁধিয়ে দেবে। তার চেয়ে চলো হরিপ্রসাদ বাবুর বাড়িতে যাই, তাকে সবটা জানাই, তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবেন। এটা তুই ভালো কথাই বলেছিস, আমার মাথায় এতক্ষণ এটা আসেনি। হরিপ্রসাদ বাবুর কাছে গেলে তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। তিনিই তো গ্রামের মোড়ল। তিনি শুধু মোড়ল নন, তিনি একজন ভালো মানুষ। তার কথা সবাই মান্য করে। সেখানে গেলে একটা দফা রফা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেখানেই চল। কি হয়েছে গো বুড়ি? তোমরা মা ছেলে মিলে হঠাৎ করে আমার এখানে? তা বিশেষ প্রয়োজন ছাড়া তো তোমরা এখানে তেমন একটা আসো না। তোমাদের দেখেই তো মনে হচ্ছে খুব চিন্তিত হয়ে আছো। কি হয়েছে আমাকে বলো। যতক্ষণ পর্যন্ত আমরা একটা করে কাজ সামলাতে পারি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আসি না। ছোট ছোট কাজে আপনাকে বিরক্ত করি না, কিন্তু এখন নিরুপায় হয়েই আপনার কাছে আমাদের আসতে হলো। আমি হচ্ছি তোমাদের গ্রামের মোড়ল, এক কথায় আমি তোমাদের সবার অভিভাবক। আরে বাবা, তোমাদের সকল সুখ দুঃখ দেখবার দায়িত্ব আমার, না হলে আমি কেমন মোড়ল হলাম? যে কোনো সময় তোমরা আসতে পারো, আমার কোনো সমস্যা নেই। তা এখন কি হয়েছে সেটা আমাকে খোলসা করে বলো। ভোলানাথ আর রমেশ মিলে গ্রামের সবাইকে উস্কে দিয়েছে। পরে কুবুদ্ধি করে আমার হাঁসগুলো সব ওরা হাতিয়ে নিয়েছে। এখন আমি ওদের থেকে হাঁসগুলো উদ্ধার করতে পারছি না, কারণ গ্রামের সবাই ওদের পক্ষে। ওরা বলে আমার হাঁসে নাকি জাদুটোনা আছে, সেজন্যই আমার হাঁসের পাকোড়া এত মজা হয়। এখন আমি কি করব বাবু বলেন? প্রমাণ ছাড়া তো কিছুই হয় না। তুমি এক কাজ করো, প্রমাণ জোগাড় করো, তোমার হাঁসের বর্ণনাও দেবে, সাথে গ্রামবাসী সবার কাছে তোমার ঘটনা খুলে বলবে। তাহলেই তারা বুঝবে। আশা করি বাকি কাজ আমি সময় মতো করে দেব। আচ্ছা ঠিক আছে বাবু, আপনাকে ধন্যবাদ। তাহলে আমরা যাই। আচ্ছা ঠিক আছে, যাও। গ্রামবাসী, তোমরা সবাই এখানে আছো। আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কি বলে, তোমরা সবাই আমাকে চেনো। আশা করি তোমরা আমার কথাগুলো গুরুত্ব সহকারে শুনবে। হ্যাঁ হ্যাঁ, সুকান্তদা বলো। তোমরা সবাই ভালো করেই জানো আমার মা তোমাদের সবার কাছে হাঁসের পকোড়া বিক্রি করে এবং সেটা তোমরা সবাই পছন্দ করো। এক সময় পছন্দ করতাম, এখন আর করি না, কারণ তোমরা জাদু টোনা করো হাসে, এই জন্য এত মজার হয় তোমাদের পকোড়া। আর ভোলানাথ এবং রমেশ বলেছে তোমাদের হাঁস নাকি কখনো ডিম পারে না। আগে সুকান্তদার পুরো কথাটা বলতে দাও। বলো সুকান্তদা, তুমি বলো। তোমাদের সবাইকে ভোলানাথ এবং রমেশ ভুল বুঝিয়েছে। যদি এমনটাই হতো তাহলে তো ওরা আমাদের হাঁস চুরি করে নিয়ে যেত না। কি বলছো তুমি? আমাদের এসব বলে ওরা তোমাদের হাঁস চুরি করে নিয়ে গেছে? সুকান্তদা একদম ঠিক কথা বলেছে, আমরা নিজেরাই এর প্রমাণ। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। চলো চলো, ওদেরকে ধরে ফেলি। ওদের এখন ধরবো না। হরিপ্রসাদ বাবু সবার ডেকেছেন, সবাই সেখানে উপস্থিত থাকবে। ভোলানাথ এবং রমেশ ভাববে তোমরা গ্রামবাসী ওদের পক্ষে কথা বলবে, কিন্তু তখন তোমরা সত্যিটা বলে দেবে, ওদের গোমর ফাঁস হয়ে যাবে। বাহ, এটা তোমরা ভালো বুদ্ধি করেছো সুকান্তদা। এই বুদ্ধিটা ভালোই কাজে দেবে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই আসবো, ওদের তখনই উচিত শিক্ষা দেব। এই নাও, আমি তোমাদের সবার জন্য হাঁসের পকোড়া এনেছি। খেয়ে দেখে বিশ্বাস করো, অন্ধবিশ্বাস ভালো নয়। কিরে রমেশ, এত রাত করে তুই আমার বাড়িতে আসছিস? তা কি মনে করে? শুনেছো খবর? হরিপ্রসাদ বাবু নাকি সবাইকে ডেকেছেন, সবাইকে নিয়ে সুকান্তরা সেখানে নাকি বিচার দিয়েছে। ওসব সভা টভা আমি ভয় পাই না। হরিপ্রসাদ বাবু আমাদের কিছুই করতে পারবেন না। আরে গ্রামবাসীরা সবাই আমাদের পক্ষে আছে। আরে দেখবি গিয়ে সুকান্ত সেখানে অপমানিত হবে, এমনকি এবার ওদের গ্রাম ছাড়া হওয়ারও উপায় হতে পারে। তুই বুঝি ভয় পেয়ে এখানে চলে এসেছিস রমেশ? আরে না না ভোলানাথ দা, তুমি থাকতে আমার ভয় কিসের? তোমার কাছে ব্যাপারটি একটু জানতে আসলাম। ওইসব সভা টভা আমার কাছেও কিচ্ছু না।
আরে এই তো কথার মতো কথা বলেছিস, কদিন পর সভা আমরা চালাবো। আরে হরিপ্রসাদ বাবুর কোনো অকাত থাকবে না। কি বলছো তুমি ভোলানাথ দা? আমরা হব গ্রামের মোড়ল? আহা, ভাবতেই তো শান্তি লাগছে। আমার সাথে শুধু লেগে থাক, আমি কি করি সেটা দেখ, জীবনে উন্নতি করতে পারবি। সেটা কি আর তোমাকে বলে দিতে হয় নাকি? শোনো, এখন তো আমি তোমার সাথে লেগে আছি, তোমার সাথে সব কাজকর্ম আমি করছি নির্দ্বিধায়। এখন আর আমি কাউকে ভয় পাই না। সবাই ডাকুক, দেখ আমি কি করি। তবে আমি ভাবছি গ্রামবাসীরা সবাই মিলে সুকান্ত দাদের মনে হয় এবারে গণধোলাই দেবে। হ্যাঁ, দেখ দেখ, সমস্যা নেই, সুযোগে তুইও দুটো দিয়ে রাখিস। আপনাকে এত করে বলছি মা, আপনি এত চিন্তা করবেন না, যা হওয়ার সভায় কালকে দেখা যাবে। তা আপনি আমার কোনো কথাই শুনছেন না। এমন হলে কিভাবে চলবে বলেন তো সংসারটা? আমি চলে গেলে তোমাদের সংসারটা আরো ভালোভাবে চলবে। আমি একজন বাড়তি মানুষ, তোমাদের সংসারে বোঝা আমি, সেজন্যই তো তোমাদের ঠিকঠাক মতো চলছে না। আপনি কি বলছেন মা? এসব কথা আপনি বলতে পারলেন? আমরা কি কখনো আপনাকে কষ্টে রেখেছি? মানুষ কি ভাববে আমাদের সম্বন্ধে এমন কথা বললে? না না বৌমা, আমি তোমাদের কিছু বলছি না, আমি আমার নিজের কথাই বলছি গো। আমি তোমাকে এত করে বললাম, সবটা আমি দেখছি। হরিপ্রসাদ বাবু তো সবাইকে ডেকেছে, সেখানে তো একটা রায় অবশ্যই হবে। তুমি এত চিন্তা করে এই যে অসুস্থ হয়ে পড়লে, কাল তো সবাই যেতে পারবে না। না না, আমি কাল যাব। না না, যাব বললেই তো হবে না, আপনার শরীর এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে। আপনি কোনোভাবেই যেতে পারবেন না, বাসায় শুয়ে থাকবেন। আমি আপনার সেবা যত্ন করব। সবাই কি হয় তা আপনার ছেলে আপনাকে বলে দেবে। আরে আমি গেলে কিছুই হবে না, দেখো আমি সুস্থ হয়ে যাব। যদি তোমার যাওয়ারই ইচ্ছে থাকে তাহলে এত চিন্তা করে অসুস্থ হয়ে পড়তে না। আমি সেখানে যাব, সবটা সামলে নেব। তুমি কোনো চিন্তা করো না। তুমি আর রাধিকা বাসায় থাকবে, রাধিকা তোমার সেবা যত্ন করবে। কিন্তু বাপ। কোনো কিন্তু শুনতে চাই না, তুমি এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আপনি এখানে শুধু শুধু সভা ডেকেছেন, সবার কোনো প্রয়োজনই ছিল না। কিসের প্রয়োজন আছে আর কিসের প্রয়োজন নেই সেটা কি তোমাদের তোমাদের কাছ থেকে শিখতে হবে নাকি? সবাইকে ডেকেছি, এখানে সবাই আছে, সবার মতামত সবাই দেবে। বাড়তি কথা তুমি বলো না। এই গ্রামবাসী, তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, সত্যিটা বলো, এই সুকান্তকে গণধোলাই দিয়ে গ্রাম থেকে বের করে দাও। ও আর ওর মা মিলে পুরো গ্রাম পাপে ভরে ফেলেছে। তোমাদের এই কথায় গ্রামবাসী কেউ আর কিচ্ছু মনে করবে না। তোমাদের পর্দা সবার কাছে ফাঁস হয়ে গিয়েছে। আমরা সবাই মিলে তাদের হাঁসের পকোড়া খেয়েছি। তুমি যা বলছো তা একদম মিথ্যে, এবং তুমি তাদের হাঁস চুরি করেছো। যদি জাদু টোনা এবং অভিশাপই থাকতো তাহলে তুমি তাদের হাঁস কেন চুরি করলে? এসব কি বলছো তোমরা? সবকিছু মিথ্যে বানোয়াট। এখানে কিচ্ছুই মিথ্যে বানোয়াট নেই, আমরা সবাই মিলে সেই পকোড়া খেয়েছি। তোমার আর রমেশের যে কি শাস্তি হবে সেটা ভাবতেও পারছো না। আমি কিছু করিনি, আমাকে ক্ষমা করে দিন। যা করার এই ভোলানাথ দায়ী করেছে, আমি কিচ্ছু জানি না। কাউকে ক্ষমা করব না। গ্রামবাসী তোমাদের সাথে ওরা বাটপারি করেছে, তোমরাই ওদের শাস্তি নির্ধারণ করো। বুড়ির যত হাঁস নিয়েছে ওদের বাড়িতে আছে, সেগুলো আমরা সবাই ফেরত এনে দেব। আর ওদের দুজনকে গ্রামবাসী সবাই মিলে উদুম ঠেঙিয়ে গ্রাম থেকে বের করে দেব। এটাই আমাদের রায়। কি বলো তোমরা সবাই? তাহলে দেরি করছো কেন? ওদের প্রাপ্য সম্মান ওদের বুঝিয়ে দাও। ভুল হয়ে গেছে, মেরো না বাবা। যাই বলো না কেন, আজকে এই অল্প বৃষ্টির মধ্যে হাঁসের পকোড়া খেতে বেশ ভালোই মজার হবে। কি বলো তোমরা সবাই? সেটা আর বলতে, বুড়িমার হাঁসের পকোড়া শুনলে জিভে কেমন জল চলে আসে। কি গো বুড়িমা, হাঁসের পকোড়া নিয়ে আসবে তো নাকি? আমরা সবাই সারাক্ষণ এখানে বসে থাকবো? এই জন্যই তো আসছি, গরম গরম পকোড়া নিয়ে আসছি তোদের জন্য। মানুষ তো অনেকজন, সবার জন্যই তো আনতে হবে, এজন্য একটু দেরি হচ্ছে। বস, আর একটু কষ্ট করে বস। এই বসে থাকতে থাকতে পশ্চাৎ দেশ ব্যথা হয়ে গেছে, আর কতক্ষণ বসে থাকবো বলো তো? তোদের যদি এতই ব্যথা হয় তাহলে দাঁড়িয়ে থাক, আর ব্যথা হবে না। আরে বুড়িমা, তুমি এত কথা বলো না।
যত তাড়াতাড়ি পারো আমাদের জন্য হাঁসের পকোড়া নিয়ে আসো। পেটের মধ্যে খিদের জ্বালায় কেমন চুচু করছে, মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। আমাদেরও কিন্তু একই অবস্থা বুড়িমা। আসছি রে আসছি, আর অপেক্ষা করতে হবে না, হয়ে গেল। কি পকোড়া, মধু মধু, এবার রসমালাই। তোমরা হাসো আর যাই করো না কেন, বুড়িমার এই হাঁসের পকোড়া তুলনা হয় না কোনো কিছুর সাথে। অনেকদিন পর আমরা সবাই মিলে আবার বুড়িমায়ের হাতের পকোড়া খাচ্ছি। এবার কিন্তু আর তোমার অসুস্থ হলে চলবে না। আমরা কিন্তু প্রতিদিনই তোমার এখানে হাঁসের পকোড়া খেতে আসব। বৃষ্টির মধ্যে হাঁসের পকোড়া খেতে ভারী মজা। আসিস আসিস, কোনো সমস্যা নেই। তোদের জন্য এখন থেকে আমি সব সময় প্রস্তুত। মরণ আসলেও আগে তোদের কাছে পাঠিয়ে দেব, ওদের আগে নিয়ে এসো। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।